হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, তোমরা সকলেই জীবনে সফলতা অর্জন করো, এটাই কামনা করি। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে এসএসসি জিডি 2025 পরীক্ষার প্রতিটা সেকশন ওয়াইজ শেষ মুহূর্তের বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। শেষ মুহূর্তে কিভাবে পড়বে তার স্ট্র্যাটেজি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। হিন্দি স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করে দিয়েছি, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে এবং কোন কোন টপিকস পড়বে। আর আজকের এই ভিডিওতে আমরা এসএসসি জিডি 2025-এর লাস্ট মুহূর্তের বেস্ট জিকে এবং জিএস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। বিশেষ করে যাদের জিকে এবং জিএস একদমই দুর্বল, কোনোভাবেই তোমরা জিকে এবং জিএস এ নাম্বার তুলতে পারতেছো না, তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। তাদের কাছে এই ভিডিওটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত জিনিসই বলবো যেখান থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে। এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। আমি খুবই অল্প টপিকস বলবো তোমাদের, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। তুমি শুধু সেই জায়গাগুলো পরীক্ষার আগে এই শেষ মুহূর্তে তুমি ভালো করে পড়ে যাও। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি পরীক্ষায় জিকে এবং জিএসএ অনায়াসে কমপক্ষে 14 থেকে 15টা প্রশ্ন সঠিক করে আসবে। তুমি পরীক্ষা দিয়ে এসে আবার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে সেই জায়গা থেকে, আমি যেখান থেকে বলতেছি সেই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে কি আসে নাই, ঠিক আছে? তাই তোমাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মনোযোগ সহকারে দেখো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমরা মিস না করো। ঠিক আছে, ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না, কেননা তুমি যেই মুহূর্তে ভিডিওটা স্কিপ করলে সেই মুহূর্তে আমি কোনো একটা গুরুত্বপূর্ণ টপিকস বললাম, সেই টপিকসটা কিন্তু তুমি মিস করে যাবে। তাই আমি তোমাদের বলবো যে দরকার হলে ভিডিওটা প্রথমে আগে মনোযোগ সহকারে দেখো, তারপর না হয় আর একবার দেখে যে যে টপিকসগুলোর কথা বলবো সেই টপিকসগুলো খাতায় নোট করে নিও, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো, তোমাদের এসএসসি জিডিতে মেইন যে সাবজেক্ট বা টপিকস আছে সেগুলো হচ্ছে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, সায়েন্স, ইকোনমিক্স। এখন এই সাবজেক্ট বা টপিকস থেকে কি কি পড়বে সেটা তোমাদের এক এক করে বলতেছি। তার আগে তোমাদের জানাতে চাই যে এই যে সাবজেক্ট বা টপিকস আসে তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে কিন্তু স্ট্যাটিক জিকে। এখান থেকে কিন্তু পরীক্ষায় 6 থেকে 7টা প্রশ্ন আসে। 20টা প্রশ্নের মধ্যে 6 থেকে 7টা প্রশ্ন আসে, মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই স্ট্যাটিক জিকে পার্টটা। এরপরে ইতিহাস থেকে আসে 3 থেকে 4টা প্রশ্ন। এরপর ভূগোল থেকে আসে 2 থেকে 3টা প্রশ্ন। তারপরে পলিটি থেকে আসে 2 থেকে 3টা প্রশ্ন। সায়েন্স থেকে 1টা থেকে 2টা প্রশ্ন আসে। ইকোনমিক্স থেকে ওই 1টা থেকে 2টা প্রশ্ন আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে 3 থেকে 4টা প্রশ্ন। তো চলো প্রথমে তোমাদের বলি যে ইতিহাস থেকে কি কি পড়বে। আমি কিন্তু এখানে কোনো টপিকসের নাম লিখবো না একটা একটা করে, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন যদি আমি একটা একটা করে টপিকস লিখি এইখানে, তাহলে কিন্তু আরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি চাই না এই মুহূর্তে তোমরা অনেক বড় বড় ভিডিও দেখো, কারণ তোমাদের এখনকার যে সময় আছে সেই সময়ের অনেক মূল্য। তাই আমি তোমাদের যেই জিনিসটা বলতে চাচ্ছি সেই জিনিসটা তোমরা জানতে পারলেই হলো। তাই ভিডিওটা ভালো করে দেখো এবং শোনো আমি তোমাদের কোন কোন টপিকসগুলো বলতেছি। ইতিহাস থেকে তোমরা যেই সমস্ত জিনিসগুলো ভালো করে পড়বে, প্রথমেই তোমরা ভালো করে পড়বে সিন্ধু সভ্যতা, তারপরে পড়বে বৈদিক যুগ। তো এইখান থেকে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে যে বেদ, ঠিক আছে? বেদ কত প্রকার ও কি কি, বেদের কয়টা অংশ এবং কি কি, এই ব্যাপারগুলো পড়বে। বেশি কিন্তু পড়তে যেও না, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে প্রাচীনতম বেদ কোনটা, ঠিক আছে, এগুলো পড়বে। কোন বেদে কিসের কথা উল্লেখ আছে, এগুলো পড়বে। তারপরে হচ্ছে তোমাকে ষোড়শ মহাজন পদ থেকে পড়তে হবে। ষোড়শ মহাজন পদ কি সম্পূর্ণ পড়বে, ডিটেলসে পড়বে না, ষোড়শ মহাজন পদ থেকে পড়বে যে ষোড়শ মহাজন পদ আছে সেই মহাজন পদগুলোর নাম এবং তাদের রাজধানী, ঠিক আছে? এবং হচ্ছে দক্ষিণ ভারতের যে একমাত্র পদ ছিল অশোক, সেটা পড়বে, ঠিক আছে? এই ব্যাপারগুলোই কিন্তু জানতে চায়। তারপরে যে জিনিসগুলো পড়বে সেটা হচ্ছে বিভিন্ন সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে পড়বে। পড়বে যে কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, শ্রেষ্ঠ সম্রাট কে এবং শেষ শাসক কে, এবং কার কি উপাধি ছিল, সেই জিনিসগুলো পড়বে। আর কোন সাম্রাজ্যের আমলে কোন কোন বিদেশি পর্যটক এসেছিল সেটাও পড়বে। তারপর বিভিন্ন রাজবংশ পড়বে, যেমন হচ্ছে সেন বংশ, পাল বংশ, সাতবাহন বংশ, পল্লব বংশ, চোল বংশ,
তারপরে যে গুরুত্বপূর্ণ ব্যাপার পড়বে সেটা হচ্ছে দিল্লি সুলতান। এই দিল্লি সুলতানটাকে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি একটা পাবেই পাবে, ঠিক আছে? তারপরে পড়তে হবে মোগল সাম্রাজ্য। মোগল সাম্রাজ্য থেকে কি কি পড়বে? মোগল সাম্রাজ্যে অনেক কিছু আছে, অত কিছু পড়তে হবে না। এখন তুমি পড়বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কোন যুদ্ধের মাধ্যমে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং বাবর যে ছিল, বাবরের হচ্ছে বাবার দিক থেকে কোন বংশের ছিল এবং মায়ের দিক থেকে কোন বংশের ছিল, সেটা তোমাকে জানতে হবে। আর হচ্ছে মোগল সাম্রাজ্যে যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো হয়েছিল, যেমন পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, এই ব্যাপারগুলো। আর হচ্ছে মোগল সাম্রাজ্যের শাসকগুলো যে ছিল, কার কি ডাক নাম সেটা তোমাকে জানতে হবে। কে কি প্রতিষ্ঠা করেছে এবং কি বানিয়েছে সেটা তোমাকে জানতে হবে। এখান থেকে কিন্তু শেরশাহ তোমাকে পড়তে হবে, শেরশাহর যে ব্যাপারটা আছে। তারপরে যেটা পড়তে হবে, বিজয়নগর সাম্রাজ্য পড়তে হবে, কারণ বিজয়নগর সাম্রাজ্য থেকেও কিন্তু প্রশ্ন আসে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ কেন হয়েছিল এবং এই মহাবিদ্রোহের সময় কোন ব্রিটিশ শাসক ছিল, ঠিক আছে, সেটা পড়তে হবে। এবং এই মহাবিদ্রোহ কে কোথায় নেতৃত্ব দিয়েছিল, এই জিনিসগুলো পড়তে হবে। বেশি কিছু পড়ার দরকার নেই। আর যেটা পড়বে সেটা হচ্ছে ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম ভাইসরয়, প্রথম গভর্নর জেনারেল, এই জিনিসগুলো পড়বে। আর হচ্ছে বিভিন্ন আন্দোলন, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, এই জিনিসগুলো ভালো করে পড়বে। তারপরে বিভিন্ন বিদ্রোহ পড়বে, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, কারণ এবং সাল এবং নেতা সেই বিদ্রোহের, এই জিনিসগুলো পড়বে। এরপর হচ্ছে কোম্পানির যে দেওয়ানি লাভের ব্যাপার, মানে কত সালে দেওয়ানি লাভ করেছিল, এবং সেখান থেকে হচ্ছে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ ভালো করে পড়তে হবে। আর হচ্ছে যে বিভিন্ন যে ব্রিটিশ শাসনের যে প্রশাসনিক ভিত্তি ছিল, যেমন হচ্ছে শর্ত বিলোপ নীতি, এটাকে প্রণয়ন করেছিল, অধীনতামূলক মিত্রতা নীতি এটাকে প্রণয়ন করেছিল, দ্বৈত শাসন কে প্রণয়ন করেছিল, এই ব্যাপারগুলো পড়তে হবে। আর হচ্ছে বিভিন্ন সমাজের যে প্রতিষ্ঠাতা, তাদের নাম জানতে হবে এবং কে কত সালে কোন সমাজ প্রতিষ্ঠা করেছে সেই ব্যাপারগুলো জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, বারবার আসে। যেমন হচ্ছে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছে, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছে, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছে, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ পড়বে এবং স্বদেশী আন্দোলন পড়বে। আর হচ্ছে গান্ধীজির উত্থান, এই জিনিসটা পড়বে, যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে কবে আসলো, গান্ধীজির ভারতীয় রাজনীতিতে যোগদান, তারপরে গান্ধীজির বিভিন্ন জাতীয়তাবাদী রাজনীতি, তারপরে হচ্ছে বিভিন্ন আন্দোলনের সাথে, যে সমস্ত আন্দোলনের সাথে গান্ধীজি যুক্ত ছিল, এগুলো পড়বে। আর কি পড়বে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ব্যাপারটা পড়বে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন হয়েছিল, কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল, সেই জিনিসটা পড়বে, এবং কার নেতৃত্বে সেই হত্যাকাণ্ড হয়েছিল সেটা পড়বে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এইখান থেকে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে কি কি পড়বে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম মুসলিম সভাপতি, এবং জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো আছে, কোন অধিবেশনে হচ্ছে বন্দে মাতরম গান গাওয়া হয়, কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়, এবং কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়, এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর পড়বে জাতীয় কংগ্রেসের কে কোন অধিবেশনের সভাপতি ছিল, সেই ব্যাপারগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তো ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ব্যাস এতটুকু পড়ো, তুমি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। আর একটা টপিকস যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে গোল টেবিল বৈঠক। এই গোল টেবিল বৈঠক তোমাকে জানতে হবে। এইবার হচ্ছে ভূগোল, ভূগোল থেকে কোন কোন টপিকস গুলো পড়বে। তো ভূগোল থেকে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে ভারত এবং ভারতের অবস্থান। আর তারপরে পড়বে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ, সেই প্রতিবেশী দেশের রাজধানী, কারেন্সি তোমাকে পড়তে হবে, এবং ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সব থেকে বেশি এবং সব থেকে কম আন্তর্জাতিক সীমানা শেয়ার করে সেটাও তোমাকে পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে ভারতীয় নদ নদী। ভারতীয় নদ নদীর মধ্যে তোমাকে পড়তে হবে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীর উৎপত্তি স্থল এবং সেই নদীর উপনদীর নাম তোমাকে পড়তে হবে। দক্ষিণ ভারতের নদীর মধ্যেও সেই সেম উৎপত্তি স্থল এবং উপনদী, শাখা নদী, এই ব্যাপারগুলো পড়তে হবে। এবং দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী, এই জিনিসটা পড়তে হবে। এবং কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা নদী বলা হয়, এই জিনিসটা পড়বে। এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোর মধ্যে সব থেকে দীর্ঘ কোন নদী, সেই জিনিসটাও পড়তে হবে। এরপরে পড়তে হবে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের মধ্যে কি পড়তে হবে, হিমালয় পর্বতকে কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আর পড়তে হবে উত্তর ভারতের সমভূমি এবং দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল সম্পর্কে তোমাকে পড়তে হবে। তারপরে পড়তে হবে ভারতের মৃত্তিকা
এবং ভারতের জলবায়ু এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে? ভারতের কোথায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায় এবং ভারতে কি ধরনের জলবায়ু দেখা যায় এবং ভারতের কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সেই ব্যাপারগুলো জাস্ট পড়তে হবে, বেশি ডিপলি পড়তে হবে না। আর পড়তে হবে কোন রাজ্য কি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সেই জিনিসটা পড়তে হবে, যেমন আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান কে করে, ঠিক আছে, কফি উৎপাদন, চা উৎপাদন, এই ব্যাপারগুলো, কার্পাস উৎপাদন, এই ব্যাপারগুলো পড়তে হবে। এবং এখান থেকে এই ভারতের যে কৃষি আছে সেখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, জাস্ট এই টপিকটা তুমি জানবে, সেটা হচ্ছে রবি শস্য এবং খারিফ শস্য। রবি শস্য কোনগুলোকে বলা হয়, খারিফ শস্য কোনগুলোকে বলা হয় এবং তার উদাহরণ। আর কি জানতে হবে, তোমাকে সোলার সিস্টেম ভালো করে পড়তে হবে। এরপর পড়বে শিলাটাকে তোমাকে ভালো করে পড়তে হবে, বিভিন্ন প্রকার শিলা এবং বিভিন্ন প্রকার শিলার উদাহরণ পড়বে, অ্যাটমসফিয়ার পড়বে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের বায়ু পড়বে, ভারতের যে খনিজ সম্পদ আছে সেটা ভালো করে পড়বে, কোন খনিজ সম্পদ সব থেকে কোন রাজ্যে বেশি উৎপাদিত হয়, যেমন কয়লা সব থেকে ভারতের কোথায় বেশি উৎপাদিত হয়, বক্সাইট কোথায় বেশি উৎপাদিত হয়, অভ্র কোথায় উৎপাদিত হয় সব থেকে বেশি, এই জিনিসগুলো পড়তে হবে। যেমন কয়লার মধ্যে সব থেকে উন্নত মানের কয়লা কোন কয়লাকে বলা হয় এবং কোন ধরনের কয়লা সব থেকে ভারতে বেশি পাওয়া যায়, এই জিনিসগুলো পড়বে। এরপর ভূগোলের সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিকস সেটা হচ্ছে ভারতের লেকস, ভারতের ড্যামস, আর হচ্ছে ভারতের ওয়াটারফলস, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। লোকটাক লেক, এই প্রশ্নটা তো কতবার আসে, লোকটাক লেক কোন রাজ্যে অবস্থিত, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে যে কোন লেক কোথায় অবস্থিত। তারপরে হচ্ছে বিভিন্ন বাঁধ কোন নদীর উপর অবস্থিত সেই জিনিসটা পড়তে হবে। আর কি পড়তে হবে, ন্যাশনাল পার্ক ভালো করে পড়তে হবে, রামসার সাইট পড়বে। পলিটি থেকে যে সমস্ত বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে প্রথমে তো গণপরিষদ পড়বে, গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গণপরিষদের কতগুলো সম্মেলন হয়েছিল সেগুলো পড়বে এবং গণপরিষদের সেই সম্মেলনে কে প্রথম সভাপতিত্ব করেছিলেন সেই ব্যাপারগুলো পড়বে। আর কি পড়বে, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়েছিল এবং কত সালে এবং কত তারিখ থেকে কার্যকর হয়েছিল, এই জিনিসগুলো পড়বে। ভারতীয় সংবিধানের কোন পার্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো তোমাকে পড়তে হবে। আর কি পড়তে হবে, 1 থেকে 81 পর্যন্ত যে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলোকে ভালো করে পড়তে হবে। আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভালো করে পড়তে হবে, উপরাষ্ট্রপতি পড়তে হবে, তারপরে যে জরুরি অবস্থা আছে সেই জরুরি অবস্থা পড়তে হবে, কোন জরুরি অবস্থায় কত নম্বর আর্টিকেলে আছে সেই জিনিসটা পড়তে হবে, ভারতের অর্থ কমিশন পড়তে হবে, ইলেকশন কমিশন পড়তে হবে। এরপরে পড়তে হবে যে সংবিধানের কোন পার্টে কি জিনিস আছে, যেমন সিটিজেনশিপ কোন পার্টে আছে, ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে আছে। এরপর যেটা পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল আর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, এই জিনিসগুলো পড়তে হবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে, হাইকোর্ট কত নম্বর আর্টিকেল আছে, কত নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে, কত নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে এবং কত ধরনের রিট জারি করতে পারে, এই ব্যাপারগুলো পড়বে। আর বেশি কিছু পড়ার দরকার নেই পলিটি থেকে। এবার হচ্ছে সায়েন্স, সায়েন্স থেকে কি কি পড়বে, দেখো সায়েন্সের দুটো ভাগ আছে, আমরা যদি 10 লেভেলের সায়েন্স দেখি সেটা হচ্ছে দুটো ভাগ হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান। এইবার এইখান থেকে যে জিনিসগুলো পড়বে, প্রথমেই বলতেছি জীবন বিজ্ঞান থেকে। তো জীবন বিজ্ঞান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে কোষ পড়তে হবে, কোষ কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কার করেছিল, কোষের যে বিভিন্ন উপাদান আছে সেইগুলো পড়তে হবে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই ব্যাপারটা পড়তে হবে। তারপরে এখান থেকে পড়বে যেটা সেটা হচ্ছে ভিটামিন পড়বে, ভিটামিনের যে রাসায়নিক নাম আছে সেইটা পড়বে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এবং কোন ভিটামিন কোথায় পাওয়া যায়, এইটুকুই পড়বে ব্যাস। ফিজিক্যাল সায়েন্স থেকে যেটা পড়বে সেটা হচ্ছে একক, বিভিন্ন জিনিসের একক পড়বে। তারপরে হচ্ছে নিউটনের যে সূত্র আছে, 3টা সূত্র, নিউটনের সূত্র পড়তে হবে, চার্লসের সূত্র পড়তে হবে, বয়েলের সূত্র পড়তে হবে, মানে চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে, বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে, এই জিনিসটা পড়তে হবে। তারপরে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী ভালো করে পড়তে হবে, পর্যায় সারণীর যে হ্যালোজেন মৌল আছে, তারপরে নিষ্ক্রিয় মৌল আছে, এই জিনিসগুলো পড়তে হবে। এরপর হচ্ছে ইকোনমিক্স, এই ইকোনমিক্স থেকেও কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন থাকে। এই ইকোনমিক্স থেকে যে ব্যাপারগুলো তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে পড়বে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা, কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে পড়বে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ, কত সালে জাতীয়করণ হয়েছিল, এখান থেকে পড়বে রেপো রেট কি, রিভার্স রেপো রেট কি, মুদ্রাস্ফীতি, এই ব্যাপারগুলো পড়বে। আর এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে পড়তে হবে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলে হয়েছিল, এই ব্যাপারগুলো পড়তে হবে, ঠিক আছে। আর বেশি কিছু পড়তে হবে না ইকোনমিক্স থেকে। এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেই পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে পার্ট। তো এই স্ট্যাটিক জিকে কিন্তু অনেক আছে পড়ার, তো তার মধ্যেও যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোই আমি তোমাদের বলছি। তো সব থেকে যেটা তোমাকে আগে পড়তে হবে সেটা হচ্ছে 2011 সালের জনগণনা। এই জনগণনা থেকে কিন্তু
একটা প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায়, ঠিক আছে? তো আমি আপ্রাণ চেষ্টা করব এই পরীক্ষার আগে যত তাড়াতাড়ি পারি এই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোর ক্লাস করিয়ে দেওয়ার। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যখনই আমি সেই ভিডিও আপলোড করব ক্লাসের তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কি কি পড়বে স্ট্যাটিক জিকে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ফক ড্যান্স বা লোকনৃত্য তোমাকে পড়তে হবে। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য পড়তে হবে। তারপর পড়তে হবে ভারতের ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্স পড়তে হবে এবং কোন রাজ্যের কোন ক্লাসিক্যাল ড্যান্স। আর যেটা পড়তে হবে যে কোন ড্যান্সের সাথে কে যুক্ত আছে। আর কি পড়তে হবে, বুকস অ্যান্ড অথর পড়তে হবে। আর স্ট্যাটিক জিকে থেকে পড়তে হবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস, অর্থাৎ বিভিন্ন মাসের যে গুরুত্বপূর্ণ ডেট আছে সেই ডেটগুলো তোমাকে পড়তে হবে। আর কি কি পড়তে হবে, ভারতের বিভিন্ন রাজ্যের যে মেলা এবং উৎসব আছে সেটা তোমাকে পড়তে হবে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ পড়তে হবে। তারপরে কি পড়তে হবে, ইন্ডিয়ার বিভিন্ন শহরের ডাকনাম পড়তে হবে। তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সদর দপ্তর কোন শহরে অবস্থিত সেটা তোমাকে পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য মন্দির তোমাকে পড়তে হবে। তারপরে যেটা তোমাকে পড়তে হবে, বিভিন্ন দেশের রাজধানী এবং কারেন্সি তোমাকে পড়তে হবে। তারপরে বিভিন্ন ডিসকভারিজ এবং ইনভেনশন তোমাকে পড়তে হবে, অর্থাৎ কে কি আবিষ্কার করেছে সেটা তোমাকে পড়তে হবে। আর একটা জিনিস আমি তোমাদের ভূগোল পার্টে বলতে ভুলে গেছি, সেটা আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কৃষি রিলেটেড বিভিন্ন যে রেভুলেশন আছে ভারতে সেটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ নীল বিপ্লব কৃষির সাথে জড়িত, ধূসর বিপ্লব কৃষির সাথে জড়িত, সোনালী বিপ্লব কৃষির সাথে জড়িত, সবুজ বিপ্লব কৃষির সাথে জড়িত, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আর স্ট্যাটিক জিকে থেকে আর যে গুরুত্বপূর্ণ বিষয় পড়বে সেটা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সেই বাদ্যযন্ত্রের বাদক, অর্থাৎ কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেই সমস্ত ব্যক্তিত্বের নাম তোমাকে জানতে হবে। আর যেটা জানতে হবে, বিভিন্ন ঘরানা, কে কোন ঘরানার সাথে যুক্ত সেটা তোমাকে জানতে হবে। কোন খেলায় কতজন করে প্লেয়ার থাকে সেটা পড়তে হবে। কোন খেলার সাথে কি কি শব্দ যুক্ত আছে, জড়িত আছে, সেই জিনিসটা পড়তে হবে। কোন খেলার সাথে কি কি ট্রফি বা কাপ যুক্ত আছে সেই জিনিসটা তোমাকে পড়তে হবে। আর বিভিন্ন যে পুরস্কার আছে সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, কোন পুরস্কার কি কি ক্ষেত্রে দেওয়া হয়, প্রথম কত সালে দেওয়া হয়েছিল, প্রথম কে পেয়েছিল, এই জিনিসগুলো পড়তে হবে। আর এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যে পৃথিবীর প্রথম মহিলা, বিভিন্ন বিষয়ে পৃথিবীর প্রথম পুরুষ, তারপরে পৃথিবীর মধ্যে দীর্ঘতম, পৃথিবীর মধ্যে উচ্চতম, ক্ষুদ্রতম। এবার সেম ভারতের মধ্যেও পড়তে হবে বিভিন্ন জিনিস, ভারতের মধ্যে দীর্ঘতম, ক্ষুদ্রতম এবং ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এই এতটুকুই পড়ো স্ট্যাটিক জিকের মধ্যে। আশা করি স্ট্যাটিক জিকে থেকে পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসবে তোমরা পরীক্ষায় সঠিক করে আসতে পারবে। আর এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যা যা পড়বে সেটা হচ্ছে, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আনপ্রেডিক্টেবল একটা জায়গা, কারণ এখানে কি আসবে সেটা কিন্তু বলা মুশকিল। কারণ 6 মাস আগেরও কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় আসতে পারে, আবার 2 বছর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পরীক্ষায় আসতে পারে। কিন্তু তারপরেও তোমাদের এখান থেকে যে যে জিনিসগুলো পড়তে হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমেই তোমাকে পড়তে হবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিম ও প্রকল্প, ঠিক আছে? বর্তমানে কে কোন পদে আছেন এবং কে কোন পদে নিযুক্ত হয়েছেন সেগুলো পড়তে হবে, ঠিক আছে? তারপরে পড়তে হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম পড়বে। তারপরে পড়বে ভারতের সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ চুক্তি এবং সামরিক মহড়া, এটা পড়বে লেটেস্ট কোন দেশের সাথে কোন কোন সামরিক মহড়া ভারতের হয়েছে। আর পড়বে বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলা, যেমন আছে ক্রিকেট, ফুটবল, হকি, দাবা, ব্যাডমিন্টন ইত্যাদি। এই সমস্ত খেলার ঘটে যাওয়া ইভেন্ট কে বা কোন দেশ জিতেছে এবং সেই ইভেন্টগুলো কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, এবং আপকামিং যে ইভেন্টগুলো আছে সেগুলো কোন দেশে অনুষ্ঠিত হবে সেটা পড়তে হবে। বিগত এবং আগত বিভিন্ন খেলার বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এবং কোন দেশে অনুষ্ঠিত হবে সেগুলো পড়তে হবে। বিভিন্ন খেলার লাস্ট যে বিশ্বকাপ হয়েছে তার মধ্যে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে সেগুলো পড়তে হবে, এবং ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় কে হয়েছিল সেটাও পড়তে হবে। আর এইখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অলিম্পিক। লাস্ট যে অলিম্পিক হলো 2024 সালের, সেই অলিম্পিকটা ভালো করে পড়তে হবে। তো যা যা বললাম এগুলো শেষ মুহূর্তে যদি ভালো করে পড়ো, জিকে এবং জিএসে তুমি অবশ্যই ভালো স্কোর করতে পারবে। আর আমি তোমাদের স্ট্যাটিক জিকে পার্টটার যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো 15 থেকে 20 জানুয়ারির মধ্যে কমপ্লিট করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, এবং সেই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা জয়েন হয়ে যাও। আর যদিও নিজের টার্গেট নিজেকে বানাতে হয়, অনেকে সেটাও পারে না, তাই আমি কি করব, লাস্ট 30 দিনের প্রতিদিন একটা করে ডেইলি টার্গেটের শর্ট আপলোড করে দেব। তোমরা সেই শর্টের প্রতিদিনের টার্গেট প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
তাহলে লাইক করে দিও। আর আমি আবারও বলছি, শেষ মুহূর্তে জাস্ট এগুলোই মনোযোগ সহকারে ভালো করে পড়ে যাও, রিভিশন করো। এইখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে বলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।